ভাষা নিয়ে কথা বলছিলাম, যারা এই বাংলা ভাষা দিবস, মাতৃভাষা দিবস পালনের সমস্ত ক্রেডিট নেন, অর্থাৎ বাংলাদেশের ভাই বোনেরা, আমার সত্যি আজকে প্রশ্ন কি আদৌ কি তারা এই মাতৃভাষা দিবস পালন করার অধিকার তাদের এখনো পর্যন্ত আছে, নাকি অধিকারটা তারা হারিয়েছেন? যেভাবে জল হয়ে গেছে পানি, আমন্ত্রণ নিমন্ত্রণ হয়ে গেছে, দাওয়াত, স্নান হয়ে গেছে, গোসল, প্রত্যেক মুহূর্তে, এমনকি বৈধ অবৈধ শব্দটা পর্যন্ত জায়েজ না জায়েজ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অধিকার তাদের আছে, নাকি অধিকার আছে একান্তভাবে আমাদের যারা এদেশে থেকে একনিষ্ঠভাবে আজ পর্যন্ত বাংলা ভাষার চর্চাটা বাংলা ভাষাতেই চালিয়ে আসছি? আমি আসবো এক এক করে। বিনায়কদা আমাদের সঙ্গে রয়েছেন। বিনায়কদা, কি বলবেন আজকের দিনে? আমরা শুরু করেছিলাম আজকে ধীরেন্দ্রনাথ দত্তকে দিয়ে, কারণ আমরা জব্বারের নাম শুনেছি, সেলিমের নাম শুনেছি, ভাষা দিবসে এই নামগুলো আমাদের শোনানো হয়েছে, কিন্তু 48 সালে ধীরেন্দ্রনাথ দত্ত যে আন্দোলন সূত্রপাত করেছিলেন বাংলা ভাষার জন্য, করাচি গণপরিষদে গিয়ে সেই কনভেনশনে গিয়ে বলেছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হোক, তাদের ইতিহাস, তাদের নাম কি সুন্দরভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে। ভাষা দিবস মানে আমরা বাংলাদেশের কথা জানি, কিন্তু আমাদের আসামে বরাক উপত্যকায় যে বাচ্চা মেয়েটি বুকে গুলি নিয়ে খেয়েছিল, কমলা ভট্টাচার্য, তার নাম আমরা মনে রাখিনি, আমাদের কোনো পাঠ্যপুস্তকে পড়ানো হয়নি। শুধুমাত্র এই ক্রেডিট কি করে বাংলাদেশের হয়? আমরা যারা বাংলা ভাষা নিয়ে এতদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি, চর্চা চালিয়ে যাচ্ছি, এবং কোনো রকমের আরবি ফার্সি নতুন করে কোনো উর্দু ভাষাকে না ঢুকিয়ে, তারাই ক্রেডিট নেবে না? বাংলা ভাষা মাতৃভাষা দিবস পালনের অধিকার আমাদের থাকা উচিত। কি বলবেন? আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। সবাইকে 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা। সেটা হচ্ছে, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমি খুব আশ্চর্যজনকভাবে বিগত 3-4 দিনে দুটি ফোন পেয়েছি আমার খুব প্রিয় একজন আবৃত্তিকারের এবং একজন পরিচিত এবং ভালোবাসার কবিরও। তারা দুজনেই বাংলাদেশের মানুষ, এবং ফোন দুটো না এলে আমি জানতেই পারতাম না অন্য একটা নাম্বার থেকে, আমি সব নাম্বারই ধরি, যে তারা বর্তমানে এই পশ্চিমবাংলায় আত্মগোপন করে আছেন। ওখানে যেতে গেলে তাদের একেবারে প্রাণ সংশয়, প্রাণে থাকবেও না। এবং তারা আমাকে এটাই জানানোর জন্য ফোন করেছিলেন, আমি যেটা জানলাম, যে তারা কিন্তু এখানেও তাদের মতো করে খুব সংগোপনে 21শে ফেব্রুয়ারি পালন করছেন, এবং তার ছবি তারা দেবেন কিনা সোশ্যাল মিডিয়া সেটা তাদের বিষয়, তাদের নিরাপত্তার বিষয়। কিন্তু তার মানে, এবং এটা বাংলাদেশেও যে ভাই বন্ধু যারা আছেন তাদের থেকে, যে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি পালন করা মোটেই নিরাপদ নয়। অতএব যারা এখন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা কিভাবে এসেছেন, কি কি করছেন, সেসব নিয়ে তো অনেক কথা প্রত্যেক দিনই হচ্ছে, আজকে সেই বিজ্ঞানে নাই বা গেলাম, কিন্তু এটা একেবারে পরিষ্কার যে তারা কিন্তু বাংলা ভাষার কোনো উদযাপন চান না। হুমায়ুন আজাদের ভাষায় বলতে গেলে তারা পাকসার জমিন সাদবাদ, এটাই তাদের মুখ্য, এটাই তাদের বক্তব্য, এটাই তাদের কথা, এর বাইরে যেতে চান। আপনি যে অথচ আন্দোলনটা তো উর্দু ভাষার আগ্রাসনের বিরুদ্ধে হয়েছিল না, উর্দু ভাষার আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু আজকে আপনি তো দেখছেন যে অনেক স্টেটমেন্ট আসছে, অনেক এবং রাজনৈতিক পদে বসে থাকা লোক, মানে যে জন্য আন্দোলন হয়েছিল, যে জন্য রক্ত ঝরলো, আজকে সেই ভাষার কাছে আত্মসমর্পণ করেছে বাংলা ভাষা প্রতিবেশী দেশে। 30 লাখ হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এলো, তারপর তো এরকম কথা শুনছি আমরা যে পাকিস্তানের সঙ্গে মিশে গেলে ভালো হতো। কিন্তু আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশ, আমি সেখানে একটু যাই, তারপরে আবার পরে সুযোগ পেলে বলবো। সেটা হচ্ছে, আমি নিজে এটা দেখেছি যে বাংলাদেশ থেকে এক কাপড়ে উদ্বাস্তু হয়ে চলে আসা বাঙালি, এবং সেই বাঙালি কিন্তু, বাঙালির মধ্যে তো অনেক রকম বাঙালি আছে, যে বাঙালি এসে হয়তো দক্ষিণ কলকাতায় সাউথ ফেসিং 4 কাঠা জমি পেয়েছে, উদ্বাস্তু কলোনিতে নিজেদেরকে সেই সময় বিপন্ন দেখিয়ে পরে তারা অনেক বিশ্ব প্রগতিশীল দেখা হচ্ছেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু নিজের অতীতটাকে কোথাও একটা স্বীকার করেন না যে কিভাবে 4 কাঠা জমি এসেছিল, কি বলে অ্যাপ্লাই করতে হয়েছিল। তার বাইরেও একটা বিরাট সংখ্যক বাঙালি আছে যারা মাছ ধরতেন, যারা কৃষক ছিলেন, যারা দরিদ্র ছিলেন, যাদের দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার কিন্তু এই ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলে আমি দেখেছি তারা ভালো করে বাংলা ভাষা বলতে পারে না, কিন্তু তারা কিন্তু কোনো তারিখ নয়, কোনো 19শে মে নয়, কোনো 21শে ফেব্রুয়ারি নয়, তারা দেয়ালে একটা রবীন্দ্রনাথের ছবি এঁকে, নজরুলের ছবি এঁকে, বা রামকৃষ্ণ মা শারদার ছবি এঁকে তারা নিজেদের বাঙালিয়ানাটাকে বজায় রাখছেন। তারা বাংলা অক্ষর চেনেন না, গন্ডি ভাষায় কথা বলেন, কিন্তু আমি সেই বাঙালিকে প্রণাম জানাই। আর ক্ষমতায় গিয়ে যে বাঙালি বাংলা ভাষাকে অস্বীকার করে, বাংলা সংস্কৃতিকে অস্বীকার করে, আলপনাকে ধর্মীয় চিহ্ন হিসেবে চিহ্নিত করে মানুষকে হ্যারাস করতে চায়, সেই বাঙালিকে ধিক্কার জানাই। আমার মনে হয় এই যে রাহুগ্রাসের মধ্যে আমরা যাচ্ছি, তা পেরিয়ে আবার কোথাও একটা, কেননা রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়, কোথাও একটা সেই সূর্যোদয় হবে, আমরা বাংলা ভাষাতেই কথা বলতে পারবো এবং বাঙালি হিসেবে নিজেদের পরিচয় দেব। আমরা আরেকটা আন্দোলনকে স্কিট করে যাচ্ছি, সেটা হচ্ছে 2018 সালে দাড়িভিটে পশ্চিমবাংলায় 2জন ছাত্র, তাপস বর্মন, রাজেশ সরকার, তারা পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।
তারাও ভাষা শহীদ, ওই তাদেরকে তো আমরা স্মরণ করছি না। পশ্চিম বাংলায় যদি ভাষা দিবস পালন করতে হয় তাহলে 2018 দারিভির দিবসকেই পালন করা উচিত। 100 বার আমার মনে হয় 2018 দারিভির দিবসটা আলাদা করে বাংলা ভাষা দিবস হিসেবে আমাদের পালন করা উচিত। এই মুহূর্তে প্রত্যেকে জানিয়ে রেখে একটা খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমাদের কাছে ব্রেকিং নিউজ এসছে ঘটনাচক্রে বাংলাদেশ থেকেই। আমি প্লিজ আমার টিমকে বলবো এই খবরটা একটু সবার সামনে তুলে ধরতে। কুমিল্লা থেকে আসছে খবর, কুমিল্লায় রাতের অন্ধকারে শহীদ মিনার তৈরি করা হয়েছিল, সেই শহীদ মিনারে ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এর ভিজুয়ালও এসছে, টিমকে বলবো সেই ছবিটাকে দেখাতে। বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়, শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কুমিল্লার গুণবতী কলেজে শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারে হামলা চালানো হয়, তার দুখানা স্তম্ভ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। গভীর রাতে এই হামলা চলে। ইতিমধ্যে বাংলাদেশের পুলিশ নাটক করে যেরকম হয় আর কি, এসে একটুখানি ঘুরে ফিরে দেখে বলেছে তদন্ত করবো, কিন্তু আপনারাও জানেন আমরাও জানি যে কোনো রকমের তদন্ত হবে না, না তো কোনো ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা যারা করছেন তারা খুব সচেতনভাবেই করছেন, যারা সচেতনভাবেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই এবারের বাংলাদেশের বইমেলায় রাখতে দেয়নি। এমনকি তাসলিমা নাসরিন একটা বই ছিল বলেও সেখানে ভাঙচুর চালিয়েছে। তারা শুধুমাত্র কোরআনের ভাষা চান। তারাই যারা খুলনা বিশ্ববিদ্যালয় বিভাগের নাম পরিবর্তন করছে, কারণ ওইখানে নামগুলো রয়েছে জগদীশচন্দ্র বসুর, ওখানে সত্যেন্দ্রনাথ বোসের নাম চলেছে, সেই নামগুলো তারা রাখতে চান না, আচার্য সত্যেন্দ্রনাথ বোসের নাম তারা রাখতে চান না। অর্থাৎ হিন্দু নামগুলোকে তাদের পরিবর্তন করতে হবে, সেখানে অন্য নাম তাদেরকে ঢোকাতে হবে। এখানে হিন্দু মুসলিমটা বড় কথা নয়, এখানে বড় কথাটা হচ্ছে জ্ঞানী মানুষকে সরিয়ে দিতে হবে, কারণ যারা মৌলবাদী, যারা জিহাদি, তারা কখনোই চান না জ্ঞানীরা মানুষের সামনে আসুক, জ্ঞানীরা মানুষকে আলোক দিক। আমি বাকিদের কাছে আসি। পুষ্পিতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, পুষ্পিতার কাছে আসি। পুষ্পিতা ব্রিটেন থেকে রয়েছেন। পুষ্পিতা, বাংলাদেশের ভাষা কিভাবে প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে? আপনি জানেন, আপনি প্রায় সময় নস্টালজিক হয়ে যান, আপনি কষ্ট পান যখন আপনার মায়ের কথা আপনি বলেন, যেভাবে আপনার মাকে হত্যা করা হয়েছিল আপনার চোখের সামনে, এবং তারপর আপনারা দেশ ছেড়েছেন, আপনি দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। সত্যি সত্যি ছোটবেলার সময় যখন আপনার মা বাবারা ছিলেন তখন এই ভাষায় সত্যি কথা বলা হতো? আমি তো বিভিন্ন কবিতায় দেখেছি, এমনকি বিভিন্ন কবিতা, গল্প, সাহিত্যে বিভিন্ন সেখানে আকাশই পড়েছি, জলই পেয়েছি। হঠাৎ করে প্রত্যেক ক্ষেত্রে এই যে জি বলে সম্বোধন, একটা আমাদের বাবু, দাদা, দিদি থেকে আমাদের অভ্যেস শুরু হয়, ডাক শুরু হয়, বর্গের জয় বয় দীর্ঘই একটা জি সম্বোধন কথায় কথায়। প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর একটা নাম নিয়ে, তার নাম নিয়ে লোককে একে অপরের প্রত্যেক ক্ষেত্রে কথা বলা, ভাষণ শুরু করা। স্নান হয়ে গেছে গোসল, ইবাদত, দাওয়াত, জল হয়ে গেছে পানি, প্রত্যেক ক্ষেত্রে আমি বলছিলাম যে বৈধ হয়ে গেছে জায়েজ। কি করে হলো এরকম তো ছিল না আগে। তাহলে এই জোর করে যাদের যে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, সেই আগ্রাসনের কাছে মাথা নত হয়ে গেল কবে থেকে বাংলাদেশ? পুষ্পিতা। থ্যাংক ইউ সোনালি আমাকে যুক্ত করার জন্য। আমি আপনার মাধ্যমে এই রিপাবলিক টেলিভিশনের মাধ্যমে ভাষা শহীদের যারা জীবন দিয়েছিলেন, ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আসলে যে বিষয়টা, ছোটবেলা থেকে আমরা যেরকম বড় হয়েছি, আমাদের কালচারটা ছিল এই খেলাঘরের আসর, রবীন্দ্র চর্চার আসর, নজরুল চর্চার আসর। আমরা কবিতা, এই প্রত্যেকটা শুক্রবারে ছুটির দিনে আমরা কবিতা শিখতে যেতাম, আমরা রবীন্দ্রসঙ্গীত শিখতে যেতাম, আমরা শরৎচন্দ্রের বই জন্মদিনে গিফট পেতাম। আজকে আপনারা যেটা দেখছেন বইমেলাতে, তসলিমা নাসরিনের বই শুধু এই ব্যান্ড করা হয়নি, পুরো স্টলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। সোনালি, সবচেয়ে দুঃখের বিষয় এই যে আপনার সাথে আমি এখানে বসার ঠিক কিছুক্ষণ আগেই আমি বাংলাদেশের পত্রিকাতে দেখতে পেলাম 21শে ফেব্রুয়ারির ফুল করতে গিয়ে 9 বছরের শিশু ধর্ষণ হয়েছে। 9 বছরের শিশু 21শে ফেব্রুয়ারিতে ফুল করতে গিয়ে সে ধর্ষণের শিকার হয়েছে। প্রত্যেকে আর কত নিচে নামতে পারে বাংলাদেশের চিত্র আমার জানা নেই। আপনারা নিজেরাই এখনো বলে যাচ্ছেন, আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, যেটা জানার শেখার আমার সুযোগ ছিল না বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের ইতিহাসকে বিকৃত করার একটা চেষ্টা চলছিল, এবং সেই চেষ্টার সূত্র ধরে আজকে দেখেন যে আমাদের যে কলেজে আমি পড়েছি সিলেটে, সেটার নাম ছিল মুরারিচাঁদ কলেজ, কিন্তু বর্তমানে এই কলেজের নাম হয়েছে এমসি কলেজ।
মানে তাছাড়া সিলেটের আরেকটা খুব এটা এখন ইউনিভার্সিটিতে কলেজ ইউনিভার্সিটি হয়েছে, সেটার নাম হচ্ছে মদন মোহন কলেজ। সেই মদন মোহন কলেজের নাম হয়েছে এমসি কলেজ। তো এই যে মানে বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের যে বাংলা ভাষা, আমাদের যে ঐতিহ্য, এই যে আমাদের যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, সেগুলো কিন্তু সবকিছুই ভাষার সাথে সম্পৃক্ত। এই ভাষা আন্দোলন থেকেই কিন্তু এই সম্পৃক্ততা আমরা সবকিছুর সাথে পাই। ৭১টা কিন্তু এই ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল বলেই আমাদের বাংলাদেশের জন্ম হয়েছিল। তারপর এখন যখন বদলে যাচ্ছে ভাষাগুলো, তখন খারাপ লাগে পুষ্পিতা? তখন মানে আসলে বিষয়টা কি, আসলে খারাপের জায়গাতে নেই স্বর্ণালী। আসলে মনে হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখন অস্তিত্বের লড়াই। আমার অস্তিত্ব শুধু সনাতনী হিসাবে নয়, আমার অস্তিত্বের লড়াই একজন বাঙালি হিসাবে। আমি বাংলাদেশের বাঙালি হিসাবে আমি খুবই গর্বিত ছিলাম, কিন্তু এখন আমার বাংলাদেশি বলতে আমার নিজেকে আমি লজ্জা বোধ হয়। কারণ বাংলাদেশের যেখানে গতকালকে আপনারা শুনেছেন, পরশুদিন বাসের মধ্যে আমাদের সনাতনীদের একজনকে মানে রেপ করা হয়েছে বাসের মধ্যে, এবং সেটাও জিজ্ঞাসা করা হচ্ছে। আমি জানি, আমি আপনার বলতে গিয়ে হয়তো গলা কাঁপছে, কিন্তু আমরা খবর দেখিয়েছি বাসে উঠে জিজ্ঞাসা করা হয় যে এখানে হিন্দু মহিলা কে আছো, হাত তোলো। এবং তারপরে যখন হাত না তোলা হয় তখন দেখা হয় কি প্রত্যেকের মাথার ঘুমটা সরিয়ে বা বোরকা সরিয়ে কার মাথায় সিঁদুর রয়েছে বা শাখা পলা রয়েছে, তারপর সেখান থেকে একজন মহিলাকে খুঁজে বার করে তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনাও ঘটেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।